লক্ষ টাকা করে আহতদের সহযোগিতা করতে হবে এবং যারা নিহত হয়েছে 1 কোটি টাকা করে দিলে 1000 কোটি টাকা লাগবে। এটাকে জাতীয় সরকার করেন, আন্দোলনকারী অংশীদারদেরকে নিয়ে 2 বছরের জন্য সিল মেরে দেন, কোন সভা সমাবেশ মিছিল মিটিং হবে না। ইতিমধ্যেই গণঅভ্যুত্থানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। নিহতদের সংখ্যা নিয়ে এখন কিন্তু দ্বিমত বা মতনৈক্য হচ্ছে, নানান ধরনের তথ্য আসছে। 15 দিনের মধ্যে আহত এবং নিহতদের বিষয়ে যথাযথ পদক্ষেপ না হলে তাহলে কিন্তু আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। সরকার, ছাত্র, বিভিন্ন রাজনৈতিক দল মুখোমুখি হয়ে যাচ্ছে, সবাই নিজের ধান্দা ব্যস্ত হয়ে যাচ্ছেন। বাণিজ্য মন্ত্রী জমিদারের মতো কথা বলছেন যে এই রাতারাতি চালের দাম কমানোর আমার কাছে কোনো ম্যাজিক নাই, দায়িত্ব নিয়ে বসে থাকলেন, কাজ করতে পারলাম না। এই পরিবর্তিত বাংলাদেশ পেয়েছি আমরা, 5 মাস ওভার হয়েছে, প্রায় 5.5 মাস হতে যাচ্ছে। সেখানে আহতরা রাস্তায় দাঁড়াবে তাদের চিকিৎসার জন্য কিংবা তাদের সহায়তার জন্য, আহতদের পরিবার, আহতরা, নিহতরা, এটা আমাদের কাছে কাম্য ছিল না। দুঃখজনক যে এরকম একটা রেসপন্সিবল সরকার, আমাদের সমর্থিত সরকার, কারণ আমাদের আন্দোলনের ফলেই তো এই সরকার গঠিত হয়েছে, এবং এই সরকারকে আমরা সহযোগিতা করছি। যতদিন তারা দায়িত্বে আছে ততদিন করে যেতে হবে, দেশের স্বার্থে, আমাদের স্বার্থে। কারণ দেশকে ভালো রাখতে হলে এই সরকারকে সমর্থন করতে হবে। আমাদের নিজেদের ভালোর জন্য এই সরকারকে আরো কিছুদিন সরকারে রাখতে হবে। সেখানে আমাদের প্রত্যাশা যে সরকার ছোট ছোট কিছু জায়গায় তাৎক্ষণিক ভূমিকা নিবে, তড়িৎ অ্যাকশন নিবে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই 5.5 মাসেও কেন আহতদের এখনো চিকিৎসার জন্য এর কাছে যেতে হবে, ওর কাছে যেতে হবে, নিহত কিংবা আহতদের সহযোগিতার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে। এবং সবচেয়ে দুঃখজনক যে যেই ছাত্র তরুণদেরকে নিয়ে সবাই অহংকার করে, গর্ব করে, আমাদের সেই ছাত্র তরুণরাই কিন্তু জুলাই ফাউন্ডেশনের পরিচালনার দায়িত্বে আছেন। তাহলে তাদের কাছে কেন আমলাতন্ত্রের জটিলতা থাকবে? তাদের পরিচালনার অফিসে কেন লাল ফিতার দৌরত্ব, যেটা সঞ্জয় ভাই বলেছেন যে কাগজ হারিয়ে যায়। এমনকি আমি শুনেছি যে সহযোগিতার মাত্রাটা মানে সর্বোচ্চ 5 লাখ টাকা। এখন এই জুলাই গণঅভ্যুত্থানে বিশেষ করে 18 জুলাই থেকে বিশেষ করে যে রাজনৈতিক দল সমূহের যে সর্বদলীয় গণমিছিলের কর্মসূচি, সেদিন থেকে তো নির্বিচারে গুলি চালানো শুরু হয়েছিল। এই প্রেস ক্লাবে, এই সেগুন বাগিচা, এই মৎস্য ভবন, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হয়ে মানুষ হসপিটালেও চিকিৎসা নিতে সাহস করে নাই। এমনকি অনেকে হসপিটালে চিকিৎসা নিতে গিয়ে চিকিৎসা নিয়ে ফেরার পথে গ্রেপ্তার হয়েছেন। অনেক জায়গায় ডাক্তাররা চিকিৎসা দেয় নাই, রাজত্বের বলে গালি দিয়েছে, গালি দিয়েছে, সরকার বিরোধী বলে তিরস্কার করেছে। এটা শুধুমাত্র মফস্বল কিংবা ঢাকার 2-1টি ক্লিনিক নয়, মোটামুটি প্রায় সমস্ত হসপিটালগুলোতে এই যে আওয়ামীপন্থী চিকিৎসকদের সংগঠন সাচিক এবং এই আওয়ামীপন্থী চিকিৎসকরা ছাত্রদেরকে চিকিৎসাও দেয় নাই। অনেকের পা কিংবা হাত পচে গেছে শুধুমাত্র চিকিৎসা জনিত অবহেলার কারণে। তারা যদি যথা সময়ে চিকিৎসা পেত তারা তো সুস্থ হতে পারত, কিন্তু ওই চিকিৎসকরা গুরুত্ব দেয় নাই, কোনোভাবে ব্যান্ডেজ করে দিয়েছে, যারা মরুক। আপনারা দেখেছেন আওয়ামী লীগের জালালেরা, আওয়ামী লীগের জালালেরা, সরকারের বারবার আমরা বলেছিলাম প্রথম এবং প্রধানতম কাজ হওয়া উচিত ছিল আহতদের খুঁজে খুঁজে বের করে সুচিকিৎসা নিশ্চিত করা। তারা এতদিন যেভাবে চিকিৎসা নিয়েছে তার একটা ক্ষতিপূরণ দেওয়া, তারা যেভাবে চিকিৎসা নিয়েছে পারিবারিকভাবে নিজের প্রচেষ্টায় তাদের ক্ষতিপূরণ দেওয়া, এবং বিশেষ করে নিহতদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে আমরা দেখতে পেলাম যে
নিহতদের সংখ্যা নিয়ে এখন কিন্তু দ্বিমত বা মতনৈক্য হচ্ছে, নানান ধরনের তথ্য আসছে। কোথাও কোথাও বলা হচ্ছে 1600 অধিক নিহত হয়েছে, আবার কোথাও কোথাও বলা হচ্ছে যে অফিসিয়ালি 800+। তাহলে মুক্তিযুদ্ধের শহীদদের মতো হয়ে গেল যে কেউ কেউ বলছেন যে 3 লক্ষ, আবার কেউ কেউ বলছেন যে 30 লক্ষ। এই স্বাধীনতার 53 বছরেও কিন্তু মুক্তিযুদ্ধের প্রকৃত শহীদদের একটা তালিকা এই অভাগা জাতি করতে পারে নাই। অথচ মুক্তিযুদ্ধ নিয়ে ব্যর্থ হয়েছে, মুক্তিযুদ্ধ নিয়ে চেতনার রাজনীতি হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনার নামে ভারতীয় হেজিমনি, ইন্ডিয়ান হেজিমনিতে এইখানে 15 বছর আওয়ামী ফাঁসিবাদ কায়েম হয়েছে, কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রকৃত সংখ্যা এই জাতি এখন পর্যন্ত জানে না। মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা এখন পর্যন্ত জানে না। তো এই যে ইতিহাস সৃষ্টিকারী গণঅভ্যুত্থানের কথা বলেন, ইতিমধ্যেই গণঅভ্যুত্থানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। গণঅভ্যুত্থানের মালিককে, কোন দলের কতজন মারা গিয়েছে, কোন দলের কি কন্ট্রিবিউশন, সেই প্রতিযোগিতা লেগেছে। যদি এটা কোনোভাবেই কাম্য নয়, কারণ এটা কোন রাজনৈতিক দলীয় আন্দোলন ছিল না। এটা ফাঁসিবাদের বিরুদ্ধে একটা গণ আন্দোলন ছিল। এই গণ আন্দোলনে গণঅভ্যুত্থান হয়েছে। এই গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছে তারা প্রত্যেকে এই দেশের নাগরিক, তারা আমাদের ভাই, তারা আমাদের বন্ধু, তারা আমাদের স্বজন। তাদেরকে জামাত শিবির হিসেবে চিহ্নিত করা, বিএনপি হিসেবে চিহ্নিত করা, গণ অধিকার হিসেবে চিহ্নিত করা, এটা ইতিহাসের খুব ভালো কিছু হবে না সামনে। বিএনপি ক্ষমতায় গেলে তাদের দল থেকে যারা শহীদ হয়েছে দেখবেন তাদের স্মরণ করবে, ক্ষতিপূরণ দেবে। জামাত তাদের লোকদের জন্য মিলাদ মাহফিল করবে। বৈষম্য বিরোধী এবং ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি যদি কোনোদিন রাজনৈতিক দলে দাঁড়াতে পারে, তারা আবার তাদেরকে সমর্থন করবে। কিন্তু আমরা জানেন যে ছোট হলে একটা রাজনৈতিক দল, আমরা পরিষ্কারভাবেই বলছি যে এই কোটা সংস্কার আন্দোলন 2018 সালে আমরা শুরু করেছিলাম। 2018-তে যদি কোটা সংস্কার আন্দোলন না হতো, 24-এ হতো। সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকেই 24-এর কোটা সংস্কার আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলন থেকেই রাষ্ট্র সংস্কার আন্দোলন। কাজে কোন বিভাজন আমরা বলি নাই যে আমাদের দলে এতজন মারা গিয়েছে। যদিও আমার সাথে সক্রিয়ভাবে যাদেরকে আমি চিনতাম, আমার ডাকে যারা আপনার সরাসরি পরিচিত ছিল, এসেছে, তাদের মধ্যে 13 জন শহীদ হয়েছে, তারা আমাদের সংগঠনে। কিন্তু এটা নিয়ে আমি কখনো আমরা একটা প্রোগ্রামও করি নাই, কারণ আমরা তো সবাইকে অন করি, শুধুমাত্র 13 জনকে নয়। তো এই যে একটা বিভাজন তৈরি হলো, এটা কি কাম্য ছিল আপনাদের আমাদের? এবং দেখেন এই যে কয়েকদিন আগে এই আহতদের পরিচয় আমাদের একজন দলের নেতা, সিনিয়র নেতা ফারুক এখনো পিজি হাসপাতালে ভর্তি। এই যে ছাত্রলীগ যুবলীগের মতো গুন্ডামি করে গেল শহীদ মেয়ে এই ছেলেগুলো, আমার মায়া লেগেছে। ওরা এখন অসুস্থ, আমি জানি না আসলে প্রকৃত অর্থে অসুস্থ কিনা, কিন্তু এই যে ছুরি দিয়ে কপালে পড়ছিল, পা ভাঙলো, এখনো প্লাস্টার করে পিজি হাসপাতালে। এই ঘটনা তারা কিভাবে ঘটালো? দালালদের কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও। দালালদের কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও। আমার কাছে মনে হচ্ছিল যে আহতদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে, কারণ স্বাভাবিকভাবে আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম শহীদ মিনার হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছিল, কিন্তু একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত যে কেন তারা হামলা করলো এবং তাদেরকে কেউ উস্কে দিয়েছে কিনা। কারণ এখন যে রাজনৈতিক পরিস্থিতি খুবই অস্থির এবং অস্থিতিশীল পরিস্থিতি, সরকার, ছাত্র, বিভিন্ন রাজনৈতিক দল মুখোমুখি হয়ে যাচ্ছে। যেটা আমরা বারবার বলছিলাম এই বিভাজন বিভক্তি কোনোভাবেই কাম্য নয়। এই গণঅভ্যুত্থানের সরকার অন্যান্য সময় তত্ত্বাবধায়ক সরকারের মতো 3 মাসের জন্য নির্বাচনের জন্য সরকার না। এই গণঅভ্যুত্থানের সরকার রাষ্ট্র পুনর্গঠনে, রাষ্ট্র সংস্কারে আমাদের সমর্থিত সরকার। কিন্তু দুঃখজনক 5 মাসে তাদের কর্মকাণ্ড আমাদেরকে হতাশ করেছে, অভিভূত করেছে। কিছুদিন আগে
দেখলাম শতাধিক পণ্যে ভ্যাট এবং শুল্ক আরোপ করেছে নতুন করে। এমনকি রেস্টুরেন্টে খেতে যাবেন সেখানেও 15% ভ্যাট বাড়িয়ে দিয়েছে। ট্রাকে যে ন্যায্য মূল্যের পণ্য বিক্রির ইনিশিয়েটিভ ছিল সেটি তুলে দিয়েছে। বাণিজ্য মন্ত্রী জমিদারের মতো কথা বলছেন যে এই রাতারাতি চালের দাম কমানোর আমার কাছে কোনো ম্যাজিক নাই। ম্যাজিক তো থাকতে হবে। আপনি ওই দায়িত্বে বসেছেন, জনগণের চাহিদা বুঝতে হবে, জনগণের কথা শুনতে হবে। 5.5 থেকে 5 কোটি খেটে খাওয়া মানুষ, চালের দাম, তেলের দাম, জিনিসপত্রের দাম বাড়লে তাদের জীবন জীবিকায় প্রভাব পড়ে। আপনি সরকার চালাচ্ছেন, আমরা সমর্থন দিচ্ছি, তাহলে আপনার সেটা দেখতে হবে না আমার জনগণ কেমন আছে, আমার জনগণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তার ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা। আজকে 5.5 মাস পরও আহতরা তাদের ক্ষতিপূরণের জন্য নিহতরা রাস্তায় দাঁড়াচ্ছে। এটি কি সরকারের দেখার দায়িত্ব না? এই যে দেখার দায়িত্ব আমার না, শহীদুল ভাইয়ের না। এটার জন্য একটা ফাউন্ডেশন করে দেওয়া হয়েছে। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বানানো হয়েছে একজন ছাত্র নেতা, আবার একই সাথে সে নাগরিক কমিটির মুখ্য সংগঠক। নাগরিক কমিটি আন্দোলনের নেতাদের একটা বড় প্ল্যাটফর্ম। এখানে অনেক কাজ আছে। এখন জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব পালন না করতে পারলে যে ফ্রি আছে, যে সময় নিতে পারে, যে দরদ দিয়ে কাজ করতে পারবে তাকে দায়িত্বটা দেন। দায়িত্ব নিয়ে বসে থাকলাম, কাজ করতে পারলাম না, তাহলে কি হলো? আমি সরকারের প্রতি এবং এই জুলাই ফাউন্ডেশনের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে আগামী 15 দিনের মধ্যে নিখুঁত নিহতদের তালিকা এবং আহতদের তালিকা করে আহতদের ক্রাইটেরিয়া ভেদে অবশ্যই তাদেরকে মিনিমাম 50 লক্ষ টাকা করে আহতদের সহযোগিতা করতে হবে। এবং যারা নিহত হয়েছে কয়জন, যদি 800 ধরেন, 1000 ধরেন, তাহলে 1000 মানুষকে 1 কোটি টাকা করে দিলে 1000 কোটি টাকা লাগবে। একজন পিকে হালদার 10,000 কোটি টাকা নিয়ে গেছিল। এক এসআরএম 14টা ব্যাংক খেয়ে ফেলাইছে। সালমান রহমান এক জনতা ব্যাংক থেকেই প্রায় 30,000 কোটি টাকা ঋণ আপনার মৌকুব তসরুফ করে সুযোগ সুবিধা নিয়েছেন। এই রকমের মাফিয়ারা তো মিনিমাম 50 আছে, যে এই 50 মাফিয়াই প্রায় দেশের ব্যাংক থেকে, আর্থিক খাত থেকে অন্তত 2-4 লক্ষ কোটি টাকা গায়েব করে দিয়েছেন। তাহলে যাদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, প্রাণের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা রাজনীতি করছি, এমপি হওয়ার স্বপ্ন দেখছি, সরকার গঠন করার স্বপ্ন দেখছি, একজন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হচ্ছেন, সচিবালয়ের সচিব হচ্ছেন, পুলিশের আইজিপি হচ্ছেন, ডিআইজি হচ্ছেন, এদের কথা কেউ ভাববেন না? সবাই নিজের ধান্দায় ব্যস্ত হয়ে যাচ্ছেন, কিন্তু এইটা কথা ছিল না, ভুলে যাবেন না। ইতিহাস বড় নির্মম এবং নিষ্ঠুর, ইতিহাস কাউকে ক্ষমা করে না। যদি এই শহীদ এবং আহতদের প্রতি অবহেলা করা হয়, তাদের যথোপযুক্ত সম্মান নিশ্চিত করা না হয়, আবার আমরা সংকটে পড়ব। সেই সংকটে সবচেয়ে চরম মূল্য দিতে হবে রাজনীতিবিদদেরকে। কাজী রাজনীতিবিদদের উচিত এই বিষয়ে জোরালো ভূমিকা পালন করা। আমরা বলেছিলাম যে এই সরকার আন্দোলনকারীদের চিকিৎসা সহায়তা নিশ্চিত করার পাশাপাশি এই গণ অভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছিল বিচারের মাধ্যমে তাদের ফাঁসি নিশ্চিত করতে হবে। এইখানে যেটা বলেছেন, পরবর্তী কোন সরকার যেন রাজনৈতিক ভাবে এই মামলাকে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে। এই জন্য বলছিলাম বন্ধুগণ, ইতিহাস বড় নির্মম এবং নিষ্ঠুর। ইতিহাস কখনো হিরোকে ভিলেন বানায়, কখনো ভিলেনকে হিরো বানায়।
75-এর মেজর তালিম কর্নেল রশিদ শাহ অনেকে সেই সময় কিন্তু জাতির কাছে হিরো ছিলেন। পরবর্তীতে কিন্তু 42-43 বছর পরেও অনেকের কিন্তু ফাঁসি কার্যকর করা হয়েছিল। ভারতের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ এখানে ইন্ডিয়ান হেজিমনি কায়েম করে মুক্তিযুদ্ধের নামে এই জাতিকে বিভক্ত করে শাপলা চত্বরে আলো বলে আমাদের কে আপনার দিয়ে শাপলা চত্বর বনাম এইদিকে আরেকটা গণজাগরণ মঞ্চ তৈরি করে জাতির মধ্যে একটা স্পষ্ট বিভক্তি তৈরি করেছিল। আজকে এই যে গণ অভ্যুত্থান, সমগ্র জাতি বিশ্ববাসী জানে গণ অভ্যুত্থান, আমরা জানি গণ অভ্যুত্থান, কিন্তু আমি পরিষ্কারভাবে বললাম আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতা আসতে পারে এই গণ অভ্যুত্থানকেই ষড়যন্ত্র হিসেবে দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করে এর জন্য কিন্তু অনেককে বিচারের কাজ করে দাঁড় করানো লাগবে। টের পাচ্ছেন না? কেউ দল গঠন নিয়ে ব্যস্ত আছেন, ঝান্ডাবাজি নিয়ে ব্যস্ত আছেন, ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত আছেন, অথচ সেই ফাঁসির শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করলাম সেই গণ হত্যাকারীদের বিচারের দাবিতে কোনো দলের আওয়াজ নাই। বরঞ্চ সবাই তাদেরকে রাজনৈতিক স্পেস দিতে চায়, আগামী নির্বাচনে সুযোগ দিতে চায়। নাটকীয় কথা বলছে যে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ব্ল্যাক আউট করো। আরে পাগলা, এই 5 বছরে এই দেশের মানুষ এতটা মন ভোলা, এইবার হয়তো আওয়ামী লীগকে কোনো দল ভোট দিবে না, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক কালচারে আওয়ামী লীগ এবং বিএনপি 5 বছর পর পর ক্ষমতা এসেছিল এবং যারাই যখন ক্ষমতা এসেছে তাদের নেতা কর্মীদের চাঁদাবাজি, দখলদারি, মানুষকে জিম্মি করা, হয়রানি করা, মাস্তানি করা, গুন্ডামি করা, এইগুলোর কারণে 5 বছর পরে কেউ জনপ্রিয়তা ধরে রাখতে পারে নাই। সুতরাং এখন যদি বিএনপির বিকল্প একটা শক্তিশালী রাজনৈতিক দল করে নেওয়া ওই আবার আওয়ামী লীগের আসার কিন্তু সুযোগ থাকবে এবং আওয়ামী লীগকে কামব্যাক করানোর জন্য ইন্ডিয়া প্রয়োজনে হাজার কোটি টাকা ইনভেস্ট করবে। কাজেই এই গণ অভ্যুত্থানকারী আহত নিহত শহীদ পরিবারের সামনে থেকে একটা কথা বলছি, আল্লাহর রাস্তা যার যার ধান্দাবাজি রাজনীতির এজেন্ডা ভুলে এই গণহত্যাকারীদের বিচারের দাবিতে, আওয়ামী লীগের বিচারের দাবিতে সবাই সোচ্চার হন। আওয়ামী লীগকে এদেশের রাজনীতিতে মাথা পাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এই গণহত্যার জন্য শেখ হাসিনা, আব্দুল কাদের, ছাত্রলীগ, যুবলীগের সভাপতি, সেক্রেটারি সহ শীর্ষ নেতাদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসি নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা ট্রাইব্যুনাল গঠন হয়েছে, ট্রাইব্যুনাল গঠন হওয়ার দরকার ছিল অন্তত 20টা, হয়েছে একটা। কি বলবো, থুতু পরে ফালাইলে তো বুকে পড়ে। সরকারকে ন্যাংটা করতে গেলে তো নিজেরা লজ্জিত হই, সেই কারণে অনেক কিছু বলতে পারি না। বারবার বলছিলাম এটাকে জাতীয় সরকার করেন, আন্দোলনকারী অংশীদারদেরকে নিয়ে 2 বছরের জন্য সিল মেরে দেন, কোন সভা সমাবেশ মিছিল মিটিং হবে না, রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় সরকার হবে। আপনারা করলেন না। এখন ওই শেখ সাহেবের মতো আফসুস করে বলতে হয় ভুট্টু সাহেব আমার কথা রাখলেন না, তো ইউনুস সাহেবের কানে আমাদের কথা পৌঁছালো না, এই সরকার উপদেষ্টাদের কাছে আমাদের কথা পৌঁছালো না। এখন রাজনৈতিক দল নির্বাচনের জন্য তারা দিচ্ছে, কেউ বলছে 6 মাসের মধ্যে নির্বাচন দেন, কেউ বলছে এই বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন, আপনাদের ক্ষমতায় থাকার দরকার নাই। কথা যে বলছে তার পেছনে কিছু যৌক্তিকতা রয়েছে। 5 মাসে আপনারা চমক দেখাতে পারেন নাই, এই রকমের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভাইজারি বডি তাদের কাছ থেকে যে প্রত্যাশিত ছিল না। এই যে 100 শতাধিক পণ্যের যে ভ্যাট শুল্ক বাড়ালো, রোজা আসছে দেখবেন দ্রব্যমূল্যের দাম আরো বাড়বে, জনগণকে ঠেকানো যাবে না রাস্তায় নামানো থেকে। আর যারা দ্রুত নির্বাচন চায়
তারা তো কাজে লাগাবেই। নির্বাচন হয়ে গেলেই কি নতুন বাংলাদেশ গড়ে উঠবে? এই সরকার যদি রাষ্ট্র সংস্কার করতে না পারে, নির্বাচিত সরকার সেভাবে পারবে না। রাজনৈতিক সরকার অনেক কিছু চিন্তা করে, রাজনৈতিক স্বার্থ সুবিধার দিক থেকে অনেককে তুষ্ট করতে গিয়ে তারা অনেক সিদ্ধান্ত নিতে পারে না, সেটা এই সরকার পারত। সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে দূরত্ব কমিয়ে আনুন, রাষ্ট্র সংস্কার ঐক্যমত করেন। প্রয়োজনে এখনো সময় আছে, জাতীয় সরকার করে রাষ্ট্র সংস্কার করে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে চলুন। আমরা সহযোগিতা করব আপনাদের। তার আগে কথা টাইম নেন 15 তারিখ। 15 দিনের মধ্যে আহত এবং নিহতদের বিষয়ে যথাযথ পদক্ষেপ না হলে তাহলে কিন্তু আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। এবার আহত ভাইদেরকে বলবো, ওই যে চক্ষু হাসপাতালে শ্বশুর বাড়ি মামার বাড়ি বানাইয়া হাসপাতাল থেকে আন্দোলনে আসে, আবার সেইখান থেকে আবার মানুষের উপরে আক্রমণ করো, এই দুর্বৃত্তদের বিরুদ্ধে আপনাদের পরিষ্কার অবস্থান থাকতে হবে। দালালদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। দালালদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। আপনাদের সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। কথা অনেক বড় আছে, বলতে পারি, সেটা তো আপনারা দেখেছেন। আপাতত বলছি না, ওই যে বললাম থুতুর পরে ফলাইলে ঢুকে পড়ে। সরকারকে নিন্দা করতে গিয়ে নিজেদের লজ্জিত হই, কিন্তু বেশি দিন এটা আর সহ্য করবো না, এটা বলে দিলাম। ধন্যবাদ।